কামরুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইবো, দিলীপ ঘোষ প্রসঙ্গ তো থাকলেও দিলীপ ঘোষ যা বলেছেন, যেভাবে বলেছেন দল রাজ্য তা নিয়ে শিলবদ্ধবাবু তো বললেন। আমি শুধু এটুকু জানতে চাইবো, কলকাতার মানুষ দুর্নীতিকে পাত্তা দেন না, দুর্নীতি নিয়ে ভাবেন না, কলকাতার মানুষ সুবিধাবাদী, কিভাবে দেখছেন? দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আপনি। এটা তো দেখুন কলকাতার শহরবাসীর অপমান। আমি তো সোজা একটাই কথা বলবো, যে কথা মন্তব্যগুলো বলেছেন সেটা অন্য স্টাইলে বলা যেতে পারে, কারণ এইটা আমরা জানি আজকের ডেটে ক্যালকাটা মানুষ যে সাইকোলজি রয়েছে, বাংলার সাইকোলজি একই রয়েছে। সবাই এখানে পেইনটা ফিল করে। যদি মুর্শিদাবাদে কোনো ঘটনা হয় তাহলে ক্যালকাটার মানুষও পেইন ফিল করে, ক্যালকাটাতে ঘটনা হলে মুর্শিদাবাদের লোক বা মালদার লোকও এটা পেইনটা ফিল করে। এখানে প্রসঙ্গটা যেটা দিলীপবাবু আনতে চাইছেন, আমি জানি না, ওনার মুখপাত্র তো আমি নয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 144টা ওয়ার্ডের মধ্যে প্রায় 100খানা কাউন্সিলর মানে ডেফিনেটলি করাপ্ট। এটা আমি আপনার স্টুডিওতে প্রকাশে বলে দিতে পারছি। সবকটা প্রমোটিংয়ের চক্রতে জড়িত রয়েছে, সবকটার দেখবেন আপনি এফিডেভিট 2010-এর যে কাউন্সিলর ইলেকশনের এফিডেভিটে, সেখানে হয়তো 1 লাখের অ্যাসেট, 2 লাখের অ্যাসেট, এবং কর্পোরেশন কাউন্সিলের মিটিংয়ে যখন হয় তখন 5 কোটি টাকার পোস্ট গাড়ি নিয়ে ঢুকে ওখানে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন বালিগঞ্জ অ্যাসেম্বলিতে আমিও লড়ে এসেছি ইলেকশন, ওখানে প্রায় 7খানা ওয়ার্ড ছিল, 7খানা ওয়ার্ডের মধ্যে কংগ্রেস পার্টি 3টা ওয়ার্ডে বিজেপিকে হারিয়েছে ওই জায়গাটায়। তো কেন হারিয়েছে, বাম কেন এগিয়ে এলো ওই ওয়ার্ডগুলোতে, বরঞ্চ 2টো ওয়ার্ডে বালিগঞ্জে বাম এগিয়েছিল, তৃণমূলটা গিয়েও এগিয়েছে। তো এই সাইকোলজিটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে ইলেকশন মেকানিজম, আমি ইলেকশন মেকানিজমটা বলতে চাইছি আপনাকে, যে ভোটিং মেকানিজম অন দ্য ভোটিং ডে, সেই দিনে যত হারমাত বাহিনী রয়েছে তৃণমূল কংগ্রেসের, এই কাউন্সিলরের দ্বারা মানে ডাইরেক্টেড, এগুলো সব বুথগুলো ক্যাপচার করে নেয় লিগেলি। সেই লিগেলি কিভাবে বুথ এজেন্ট দ্বারা ক্যাপচার করে বুথগুলো করায়। প্রমোটার রাজ এমনভাবে রয়েছে, আমি উদাহরণ দিই, আমার ইলেকশনের সময় অভিষেক ব্যানার্জি একটা র্যালি করলেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে নিয়ে একদম পুরো পার্ক সার্কাস অব্দি, ওই মাথা থেকে এই মাথা অব্দি প্রায় 1000খানা মাইক লাগানো ছিল, 1000খানা মাইক লাগানো ছিল। সেই এক্সপেন্ডিচার আমার আইডিয়া মতো মিনিমাম না হলে ওই দিন প্রায় 10 লাখ টাকা এক্সপেন্ডিচার, কিন্তু ইলেকশন এফিডেভিটে তো ইলেকশন এক্সপেন্ডিচারই দেখানো হয়। এই টাকাগুলো 2022 বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী ছিল তো, 2021 যে বিধানসভা হয়েছে সে বিধানসভায় তো কেন্দ্রীয় বাহিনী ছিল। আচ্ছা, কেন্দ্র বাহিনী থাকলে কেন্দ্রীয় বাহিনীটা কি করছে? বুথের ভিতরটা যে পোলিং এজেন্ট যে ম্যানিপুলেট করছে সেটাকে ম্যানিপুলেশন আটকাতে পারছে না। বারবার তৃণমূল কংগ্রেস একটাই কথা বলবে যে আমার অনুব্রত মণ্ডল ধরা পড়ছে, আপনারা ইয়ে করুন, আমরা তো 213টা সিট জিতে এসেছি। বাট দ্যাট ইজ এ ডিফারেন্স, কারণ ইলেকশন মেকানিজম একটা আলাদা স্টোরি, ইলেকশন জিতাটা আলাদা স্টোরি। পারসেপশন আজকে যাই থাক, কারণ 2016-র সময় আপনি দেখেছেন সারদা ছিল, নারদা ছিল, তাও তো তৃণমূল কংগ্রেস ফুল মেজরিটিতে এসছে। পারসেপশন একটা আলাদা জায়গা, সেই জায়গা থেকে আমি বলতে চাইবো যে প্রসঙ্গ যখন উঠছে দিলীপ ঘোষের বক্তব্য, প্রসঙ্গ যখন উঠছে যে দিলীপ ঘোষ কি কলকাতার মানুষকে অপমান করেছেন। আপনার সঙ্গে কথা বলার আগে একবার চট করে জনতার প্রশ্নের উত্তরটা একবার দিয়ে নিই, বা জনতার কাছে যে প্রশ্ন আমরা রেখেছিলাম, আমরা একটা পোলিং রেখেছিলাম, জনতার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ভোটে না জেতায় কি কলকাতাবাসীকে সুবিধাবাদী বলে অপমান করলেন দিলীপ ঘোষ। 58% মানুষ বলছেন হ্যাঁ, এবং 42% মানুষ কিন্তু সে কথা মানতে নারাজ। বলুন আপনি। না দেখুন, কংগ্রেসের একটা বক্তব্য শুনলেন, আবার দিলীপ দাদার একটা বক্তব্য শুনলেন। বক্তব্য দুটো শুনেই কোথাও মনে হচ্ছে যে মানুষের ওপর ভরসা কোনো মতে নেই। কোথাও ইলেকশন মেশিনারি নিয়ে কথা হচ্ছে, কোথাও বা কথা হচ্ছে মানুষ ভোট দিচ্ছেন না। কিন্তু 2021-22-এর যে ভোট, সেই 21-22-এর ভোটে পরিষ্কারভাবে সেন্ট্রাল বাহিনী ছিল, এবং ইলেকশন এক্সপেন্ডিচার নিয়ে কথা হচ্ছে। ভোটের পার্থক্যটা কতটা সেটা দাদা নিজে জানে, সেটা দাদা নিজে মুখে বলতে পারবে। কিন্তু আপনি কলকাতা নিয়ে কেন পড়ে রয়েছেন বলুন তো? আপনার কি একবার একটু ভিডিওটা খোঁজ করার ইচ্ছা পড়লো না? যে ভিডিওটায় দেখা যাচ্ছে যে কৃষ্ণনগরের একটা জায়গায় কিছু লোক মারা গেছে, তখন দিলীপ ঘোষকে যেতে বলা হচ্ছে, দিলীপ ঘোষ বলছে, তখন সভাপতি তখন তিনি রাজ্যের বিজেপির সভাপতি, তখন তিনি বলছেন যে মারা গেছে তো আমি কি করতে যাব, আমাকে কি ভোট দিয়েছিল, আমাকে জিতিয়েছিল যে আমি যাব, মরুক গিয়া। দিলীপ ঘোষ বারংবার এই ধরনের কথা মানুষ সম্পর্কে, যারা মানুষের পাশে নেই তারা মানুষকে বিশ্বাস করবে কি করে? কিন্তু কি হচ্ছে জানেন তো, 2014 সালে একটা অমৃতকাল শুরু হয়ে গেল, যে অমৃতকালে দেখা গেল সমুদ্র মন্থন করে অমৃতেরও ভাণ্ড পেয়ে গেল। এবার দেবতার ওষুধের মধ্যে লড়াই হচ্ছে, সেই দেবতার মধ্যে থেকে শিব চলে এলেন, একদম আকণ্ঠ তিনি নীল পান মানে শিব বিষ পান করে নিলেন। আজকে দিলীপ ঘোষ কোথাও মনে হচ্ছে সেই আকণ্ঠ বিষ পান করছেন, সেই আকণ্ঠ বিষ পান করে তিনি নিজেকে দেবতার সারিতে শিব হয়ে
উপস্থাপনা করছেন আর উল্টো দিকে সব সাজিয়ে দিচ্ছেন তিনটে গোষ্ঠী। সেই তিনটে গোষ্ঠীর মধ্যে দুটো গোষ্ঠীকে তিনি সাজাচ্ছেন কোন কোন শেষ করে দিই দাদা। একটা হচ্ছে শুভেন্দু গোষ্ঠী, একটা হচ্ছে সুকান্ত গোষ্ঠী, একটা হচ্ছে দিলীপ গোষ্ঠী। সেই কংগ্রেসের হুগলি গোষ্ঠী, যোগান্তর গোষ্ঠী, গান্ধী গোষ্ঠী, আজকে আমার মনে হচ্ছে সেইটা আপ কি বার 200 পার, নাক একদম নোক বার করে এলো, দাঁত বার করে এলো, পুরো কেন্দ্রীয় বিজেপি এখানে চলে এলো। কি হলো, দিদি ও দিদি করে বেরিয়ে চলে গেল। দাদারা 200 পার তো কোথাও 70 পার করতে ঠিকঠাক পারলো না, কিন্তু কি বলেছিল যে আমরা মানুষের জন্য লড়াই করব। আমার তো মনে হয় কি জানেন তো, এই যে প্রাক্তন বিজেপি, বর্তমান বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এই সব বিজেপি করতে করতে কোথাও একটা কামিনী কাঞ্চন বিজেপি হয়ে গেল, কোথাও একটা কবর খুঁড়ে দেবো বিজেপি হয়ে গেল। দেখুন সেই কবর খুঁড়ে দেওয়ার দুটো লোককে আজকাল আর দেখা যাচ্ছে না, এক হচ্ছে সায়ন্তন দাদা, এক হচ্ছে রাজু দাদা। এই রাজু দাদাও সায়ন্তন দাদাও, কিন্তু দাদা দাদা তুমি কি বিজেপি প্রতিনিধি? তুমি কি বিজেপি প্রতিনিধি? কংগ্রেসের অবস্থা দেখুন, কংগ্রেস বিজেপির এলিভেন্ট করতে গেলে বিজেপির মধ্যেও ঢুকবে। বলে যাচ্ছি বিজেপিকে, কংগ্রেস বিজেপির এলিভেন্ট করতে বিজেপির মধ্যেও ঢুকে যাবে। আপনার কথা শুনে, তবে এই যখন খোঁড়াখুড়ির কথা হচ্ছে, খোঁড়াখুড়ির কথা হচ্ছে, যখন কবর খোঁড়া, এই কথাগুলোর মধ্যে হঠাৎ করে আমার মনে পড়ে গেল বেশ কয়েকদিন আগে কোনো এক বাগান বাড়িতে, বোলপুরের বাগান বাড়িতে উঠোন খোঁড়া এবং সেখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা। সিবিআই এর টিম আজও জমি সম্পত্তির নথি খোঁজার জন্য বোলপুরের রেজিস্ট্রি অফিসে গিয়েছিল। সেই ছবিটা আপনাদের দেখিয়ে দিতে চাইব। অনুব্রত ঘনিষ্ঠ যারা, তাদের বিপুল সম্পত্তি কিভাবে, সেই নথি খতিয়ে দেখতে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই এর গোয়েন্দারা। দেখুন, দেহরক্ষীর নামে বাড়ি, স্ত্রীকন্যার নামে রাইস মিল, আত্মীয়ের নামে জমি, কিন্তু এখনো অনুব্রত মণ্ডলের নামে কোনো সম্পত্তি খুঁজে পায়নি সিবিআই। এই প্রেক্ষাপটে এবার রেজিস্ট্রি অফিসে হানা কেন্দ্রীয় গোয়েন্দাদের। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ বোলপুরের এই অফিসে পৌঁছন 2 সিবিআই আধিকারিক। রেজিস্ট্রি অফিসের কর্মীদের কাছে সিবিআই এর প্রশ্ন, অনুব্রত মণ্ডলের নামে কি কি সম্পত্তি রয়েছে? অনুব্রতর পরিবার, তার ঘনিষ্ঠদের নামে কি কি সম্পত্তি রয়েছে? সূত্রের খবর, রেজিস্ট্রি অফিসের নথি ঘেঁটে বেশ কিছু নতুন সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। বোলপুরে অনুব্রতর মেয়ে সুকন্যার নামে একটি জমির খোঁজ মিলেছে। সূত্রের খবর, যৌথভাবে একটি জমি লিজ নিয়েছিলেন 2 অনুব্রত ঘনিষ্ঠ, বিদ্যুৎ বরণ গায়েন এবং গৌরাঙ্গ লোহার। সূত্রের খবর, এই সংক্রান্ত নথিও মিলেছে রেজিস্ট্রি অফিস থেকে। গরু পাচার মামলার তদন্তে নেমে এখনো পর্যন্ত অনুব্রত ঘনিষ্ঠদের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। তালিকায় শীর্ষে অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেন। চার্জশিটে সিবিআই এর দাবি, শুধুমাত্র ডোমকলে সাইগালের 35টি স্থাবর সম্পত্তি রয়েছে। বোলপুরে রয়েছে 7টি, সিউড়িতে 8টি। এছাড়াও বীরভূম জেলায় আরো 4টি সম্পত্তি রয়েছে। সিবিআই এর দাবি, শুধু বীরভূম নয়, বিধাননগরেও সম্পত্তি রয়েছে সাইগালের। কলকাতার পাশে বিধাননগরে সাইগালের আরো 3টি সম্পত্তি রয়েছে। নির্মীয়মান একটি ফ্ল্যাট রয়েছে নিউ টাউনের সুখবৃষ্টিতে। এছাড়া ইলাম বাজারে রয়েছে একটি পেট্রোল পাম্প, রয়েছে 2টি বহু চাকার লরিও। একজন দেহরক্ষীর কাছে এত সম্পত্তি কোথা থেকে এলো? অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তির উৎসই বা কি? কোথা থেকে এত বিপুল পরিমাণ টাকা? তাহলে কি গরু পাচারের টাকাতেই এত সম্পত্তি? উত্তর খুঁজছে সিবিআই। নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে আলোচনায় সিপিআই এর সৈকত গিরি রয়েছে। সৈকত, আমরা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে যখনই কথা বলি তখনই আমরা বিপুল সম্পত্তির কথা বলছি। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে চাল কল, সেই চাল কলে গিয়েছেন গোয়েন্দারা। সেখানে চাল মিলল না বটে, কিন্তু মিলল সারি সারি গাড়ি, দামি গাড়ি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই চাল কল, এই দামি গাড়ি বা যে সম্পত্তি, কোনোটাই অনুব্রত মণ্ডলের নামে তো নয়। দেখো, এখন আমাদের রাজ্যে এসএসসি প্রাইমারি বেকারদের হাতে কাজ নেই। গোটা রাজ্যে একটা জোকস চলছে, বলছে যে রাইস মিলে এখন চাল তৈরি হয় না, রাইস মিলে গেলে গাড়ি পাওয়া যায়।
এবং রাজনীতিটাকে যারা ব্যবসায় পরিণত করেছে, চাকরি, সরকারি চাকরি, সবাই নাকি কর্পোরেটের চাকরি বাকরি ছেড়ে বলছে তৃণমূল দলে নাম লেখাবো, তৃণমূলের নেতা হবো। দিলে পরিবারের আর কোনো 3 জন্মের আর কোনো সরকারি চাকুরের দরকার নেই, যে পরিমাণ টাকা 5 বছরে ইনকাম করব তাতেই মোটামুটি আগামী 10 প্রজন্ম বসে বসে খাবে। দেখো বিষয়টা এই জায়গায় নয়, বাস্তবটা হচ্ছে কোন জায়গায়, অনুব্রত মণ্ডল শুধুমাত্র একটা নিমিত্ত, একটা চেহারা, একটা প্রতীক, তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি। এরকম উদাহরণ ভুরি ভুরি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবুরা যে মন্তব্য করছেন, বিজেপি যে মন্তব্য করছেন, সেটাকেও ধরা যায় না। কেন ধরা যায় না? এই সেই বীরভূম, যেখানে বিজেপির জেলা সভাপতি নাকি কোটি টাকার গাড়ি চড়েন, তার নামের মালিকানা নাকি তৃণমূলের ব্লক সভাপতির নামে গাড়ির মালিকানা। আচ্ছা তুমি বলো, যে বিজেপি তৃণমূলের বিরোধিতা করছে, যে বিজেপি দিলীপ ঘোষের বিরোধিতা করছে, সেই বিজেপি কতগুলো দুর্নীতির দায়ে অভিযুক্ত একের পর এক কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নেতাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে সিবিআই ইডির কোনো ইয়ে নেই। আজকেই আমি সকালবেলা শুনছিলাম দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেছেন যে তাকে নাকি বলা হয়েছে যে তুমি বিজেপিতে চলে এসো, তাহলে হচ্ছে তোমাকে সমস্ত ইয়ে থেকে তদন্ত থেকে ছাড় দিয়ে দেবো। অনুব্রত মণ্ডল বিজেপি নেতাই বলছেন যে সিবিআই সেটিং করে নিয়েছেন। একদম, আমি বলছি দেখো সেটিং এর কথা যদিও শিববাবু একটু আগে বলেছেন, দিলীপ বাবু বলেছেন, অন্য কারণে বলেছেন। দিলীপ বাবু। তার কারণ হচ্ছে বিজেপির মধ্যে তুমি জানবে, বিজেপির মধ্যে দিলীপ ঘোষের বিজেপি চলে আর শুভেন্দু অধিকারী বিজেপি চলে। দিলীপ বাবু চায় যে শুভেন্দু অধিকারীও জেলের ভেতরে যাক, আমরা গোটা রাজ্যের মানুষের তাই চাই। শিববাবু যখন রয়েছেন বিজেপি এখানে একজন প্রতিনিধি, তাহলে তিনিই বলবেন। বিরোধীরা তো বলছে যে দুরকম শিবির, 3টে শিবির। না, বিষয় হচ্ছে বিরোধী দল অনেক কিছু অনেক কথা বলবে। একটা বিষয় হচ্ছে ও কেন বিজেপির লিডারদের সিবিআই হচ্ছে না, এ হচ্ছে না। সিবিআই ইডি সব জায়গাতেই কোর্ট বিচাতে হয়, সে রাজ্য যদি না চায় কোর্টে। তা সিপিআই তো অল ইন্ডিয়া পার্টি, তৃণমূলকে অল ইন্ডিয়া পার্টি ধরি না, কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি, কোর্টে গিয়ে বলছেন না কেন? এটা একটা। 2 হচ্ছে যে এই যে আলাদা আলাদা করে বলা যে এই গ্রুপ বিজেপি বা এই গ্রুপ বলছেন, তৃণমূলও বলছে। নতুন তৃণমূল পুরনো তৃণমূলের কবে পোস্টার দেখতে পাচ্ছি, পুরনো তৃণমূল নতুন তৃণমূল, তারা আবার বলছে মানে 6 মাসের মধ্যে নতুন তৃণমূল আসবে, তারা আবার এই গ্রুপ ওই গ্রুপ দেখছে। সুতরাং এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত জিনিস চলছে। আর আমরা বারবারই বলছি যে দিলীপ বাবু যেটা বলেছেন, দিলীপ বাবুরতে আর দুর্নীতির ব্যাপারে, দেখুন দুর্নীতির ব্যাপারে খুব ছোট একটা প্রশ্ন করি যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে অন্য দলের ক্ষেত্রেও এই প্রসঙ্গই আছে। কিন্তু তৃণমূল যখন তৃণমূলকে বললাম ভোট ব্যাংকে কি তার প্রতিফলন? ভোট ব্যাংকের বিজেপি ভোট ব্যাংকের এরকম না তো যে 3টে শিবিরের কথা ভাবছেন। দেখুন ভোট ব্যাংকের প্রতিফলনটা অনেক কিছুর উপরে নির্ভর করে। ভোট ব্যাংকের প্রতিফলন থেকে যদি সবকিছু ঠিক হয়, তাহলে পরে একটু আগেই যে সমস্ত কথাবার্তাগুলো বলছেন এরা, একটু পরে যদি ভোটের রেজাল্টটাই বলি, তাহলে সে কথাগুলো বলা যায় না। পশ্চিমবাংলায় কোনো কিছু বলতে গেলে পরেই তৃণমূল বলে বাংলার মানুষ রায় দিয়ে দিচ্ছে আমাদের পক্ষে, এত সিটে জিতেছি। তাহলে সেটাই যদি হয়, তাহলে আপনি যখন ইউপিতে বলতে যাচ্ছেন, তখন তো বিজেপি বলবে যে ও তো বলে লাভ নেই, ওখানে বিজেপি জিতছে। ও তো দিল্লিতে ওই কি বলে অল ইন্ডিয়ায় বলে লাভ নেই, ওখানে বিজেপি জিতছে। তাই এই বিষয়গুলো হচ্ছে সবাই কাটানোর জন্য বলছেন, কিন্তু যে বাস্তবটা বাংলার মানুষ দেখছে যে একটা মানে একটা সরকারি রাজনৈতিক দলের নেতাদের চাল কলে গাড়ি পাচ্ছে, অমুক জায়গায় অমুক পাচ্ছে, কোথাও মাটি থেকেই পাচ্ছে, কোথাও টাকা পাচ্ছে, কোথাও ঘনিষ্ঠার বাড়িতে পাচ্ছে, কোথাও বান্ধবীর বাড়িতে পাচ্ছে, যে কোথাও মেয়ের নামে সম্পত্তি হচ্ছে, কোথাও আবার মন্ত্রীর মেয়ে প্রাইভেট টিউশনি করে 1 বছরে 4 কোটি টাকা ইনকাম করছে, না 3 কোটি টাকা ইনকাম করছে। তাই এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো দেখার পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কতগুলো ছেলে 2 বছর ধরে প্রায় বসে রয়েছে রাস্তায়, তারা চাকরি পাচ্ছে না। তাদের চাকরিটা পাওয়ার জন্য কিন্তু কিছু হচ্ছে না, যেটা সব থেকে বড় দরকার। দুর্নীতি হয়েছে, দুর্নীতির লোকের শাস্তি পাওয়া উচিত, সে যে রাজনৈতিক দলেরই হোক। যদি বিজেপিরও কেউ জড়িত থাকে, যদি বিজেপিরও কেউ থাকে, সেটাও শাস্তি পান। সেটা তো পুরোটাই প্রমাণ সাপেক্ষ যে একজন সিবিআই এর যিনি বিচারক, সিবিআই বিশেষ আদালতের যিনি বিচারক, তাকে বলছে ইয়ে করছে। ঠিক অমিত বাবু নিজেই টুইট করেছেন, তিনি বলছেন। এবার একটু ভেবে দেখুন, আমার মানে জাস্ট আমি নিজের জায়গা থেকে ভাবার চেষ্টা করছি, যিনি হুমকি চিঠি দেবেন তিনি নিজের নামে হুমকি চিঠি দেবেন, সেটাও দেখুন। ব্যাপারটা তো যিনি দিয়েছেন বা যাকে দিয়েছেন বা যাক দিয়েছেন, এটা তদন্ত হওয়া উচিত। বাস্তবে তদন্ত হওয়া উচিত। যদি দোষী হয় শাস্তি পাবে,
যদি দোষী না হয় কেউ ফাঁসলা যেই ফাঁসাতে যাক, সে শাস্তি পাবে। হুমকি চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি সংবাদ মাধ্যমে চলে এসেছে। যিনি হুমকি দিয়েছেন বলা হচ্ছে চিঠিতে যার নাম রয়েছে, তিনি কি বলছেন শুনবো, শুনুন। এই সমস্ত তথ্য আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এই ব্যাপারে আমি কোনো কমপ্লেন, কোনো লিখিত, যদি আমার নামে লিখিত সেই সিগনেচারটা আগে ভেরিফাই করো কার আমার কি না। আমি এরকম কোনো কমপ্লেন করি না, কিছু জানি না, কিচ্ছু বলিনি। আপনি কি তৃণমূলের সাথে জড়িত? না না, আমি কোনো মূল্যের সাথে জড়িত নই, আমি একটা সাধারণ এমপ্লয়ি। আপনার অফিসে স্ট্যাম্প ইউজ করে? স্ট্যাম্প তো দেখুন এখানে হাজার হাজার সব করছে, আমার নামে জাল করে করতেই পারে, ইন্স্যুরেন্স কার্ড থাকে, কিন্তু কার আছে কি নাম জানি না। আপনার নাম করে তো দিয়েছে? আমার নাম করে অবশ্যই কেউ দিয়েছে, অবশ্যই দিয়েছে। এটা কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না। সিগনেচার আমার যদি কোনো বাপ্পা চ্যাটার্জি থাকে সেটা আপনারা একবার ভেরিফাই করবেন, বা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে আমার সিগনেচারটা আমারই কি কার সেটা আবার ইয়ে করে নেওয়া দরকার। আর যার সুবিধার জন্য হুমকি চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই অনুব্রত মণ্ডল, তাকেও আমাদের প্রতিনিধি জানতে চেয়েছিলেন। আপনি জানেন হুমকি চিঠি কে দিয়েছেন? কি বলছেন অনুব্রত মণ্ডল, শুনুন। অনুব্রত দা, আপনার নাম করে বিচারককে হুমকি দেওয়া হয়েছে, যে বিচারককে ওটা বিজেপি করেছে, ওটা বিজেপি করেছে। অনুব্রত দা, আপনার নাম করে বিচারককে হুমকি দেওয়া হয়েছে, যে বিচারককে ওটা বিজেপি করেছে, ওটা বিজেপি করেছে।